সেন্ট জনস চার্চ। গির্জার মেঝে কি কোনো প্রাচীন ঐতিহ্যের পাথর লুট করে তৈরি? ইংরেজদের শ্রেণীভেদ কায়েমের নমুনা মেলে কিসে? 200 বছরের প্রাচীন বাদ্যযন্ত্র আজও দিব্যি চালু আছে এখানে। প্রায় 100 বছর আগে বেদির কাছে এক বিশপের সমাধি দেওয়া হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই গির্জায় বোমা পড়েছিল। এমনি আরও নানা গল্পে মোড়া এবারের সেন্ট জনস চার্চের গল্প ভাণ্ডার। দেখতে থাকুন। আমি দেব উপস্থাপন করছি সেন্ট জনস চার্চের গল্প ভাণ্ডার। এখন সেন্ট জনস চার্চের চত্বরে। গির্জার অন্দরে ঢোকার প্রবেশ পথের ঠিক পেছনে লর্ড ব্র্যাবোর্নের সমাধি। মৃত্যুকালে তিনি ছিলেন বাংলার গভর্নর। ব্র্যাবোর্নের সমাধির পর হলোয়েল মনুমেন্ট, রহিলা ওয়ার মেমোরিয়াল এগুলো দেখব, তবে এখন নয়, পরে। ওদের ছাড়িয়ে আরও দূরের কোনায় চোখে পড়ছে জোব চার্নকের সমাধিসৌধ, বেগম জনসনের সমাধি প্রমুখ আরও অনেকের সমাধি, সমাধিসৌধ, এপিটাফ। মনে আছে নিশ্চয়ই? ওখানেই শেষ করেছিলাম সেই হেরিটেজ জার্নি। সিঁড়ি দিয়ে উঠে সোজা গিয়ে ঢুকছি গির্জার প্রবেশদ্বার দিয়ে সোজা ভেতরে। ডান দিকে দুটো মার্বেল ফলক। এটাই আছে ওয়ারেন হেস্টিংসের উপস্থিতিতে ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা। আর দরজার পাশেই রাজা নবকৃষ্ণদেবকে দেওয়া স্বীকৃতি। আগেই বলেছি, জমিটি নিলামে কিনেছিলেন রাজা নবকৃষ্ণদেব। 1783 সালে সম্পত্তিটি ওয়ারেন হেস্টিংসকে উপহার হিসেবে দেওয়া হয়। তবে এটি প্রকৃতই উপহার নাকি জোর খাটানো লেনদেন তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। অবশ্য এটা স্পষ্ট, গির্জা নির্মাণের জন্য জমিটি ব্যবহার করেছিলেন হেস্টিংস। চার্চের এই যে মেঝে দেখছেন, নীলচে ধূসর বা কালো মার্বেলের স্ল্যাব দিয়ে বাঁধানো। এই পাথর কোত্থেকে এসেছে জানেন? জানলে অবাক হবেন। এই পাথরগুলো আনা হয়েছিল গৌড়ের ধ্বংসাবশেষ থেকে, সম্ভবত প্রাচীন গৌড়ের সুলতান হোসেন শাহর কবর থেকে। বানিয়ে বলছি না। গির্জার কার্য বিবরণীতে বিস্তারিতভাবে বলা আছে কিভাবে সেন্ট জনস চার্চ নির্মাণের জন্য গৌড়ের ধ্বংসাবশেষ থেকে উপকরণ লুট করা হয়েছিল। হোসেন শাহ ছিলেন গৌড়ে হোসেন শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা। তার শাসনকাল মধ্যযুগীয় বাংলার ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল যুগ হিসেবে বিবেচিত হয়। 1766 সালের দিকে মেজর অ্যাডামস নামে জরিপ কাজে নিযুক্ত এক ব্যক্তির ভূমিকা ছিল বেশ রহস্যময়। তারপর বড় বড় পাথরের টুকরোগুলোকে পাওয়া গিয়েছিল নদীর পাড়ে। 6 এপ্রিল গির্জার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 2 মাস পরে মালদার গৌড় থেকে পাথর পাঠানোর প্রস্তাব করা হয়। প্রাচীন স্মৃতিস্তম্ভ সুরক্ষা আইন প্রণয়ন করার অনেক আগেই লুটের এই ঘটনা ঘটেছিল। শুধু ব্রিটিশ নয়, স্থানীয় মানুষও এখানের ইট, পাথর তার লুটপাট চালিয়েছে। নবাব সিরাজদৌলার মনসুরগঞ্জের প্রাসাদ নির্মাণেও নাকি এসেছিল এখানের উপাদান। গৌড়ের ধ্বংসাবশেষ নিয়ে বলতে গেলে হেনরি ক্রেইটন এবং তার অঙ্কন, তার এই প্রকাশনাটির কথা উল্লেখ করতেই হবে। নীলকর সাহেব হিসেবে তার ভূমিকা সমালোচনাযোগ্য হলেও মধ্যযুগের গৌড় শহরের ধ্বংসাবশেষের প্রাচীন নিদর্শন প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের মাধ্যমে ভারতের মধ্যযুগীয় প্রত্নতত্ত্বের পথপ্রদর্শক হয়ে ওঠেন হেনরি ক্রেইটন। গির্জার ভেতরে প্রবেশ করেই দুদিকে দুটি ঘর, বাম আর ডান দিকে। এখানে সংরক্ষিত আছে ওয়ারেন হেস্টিংস ব্যবহৃত মূল চেয়ারটি। দেওয়ালে আছে তার প্রতিকৃতির পেইন্টিংস, তার নিচে তারই প্রত্যয়িত স্বাক্ষর, অথেন্টিকেটেড সিগনেচার। গির্জার মূল কক্ষে ছাদটিকে ধরে রাখার জন্য রয়েছে 14টি দৃশ্যমান ডোরিক স্তম্ভ। দেখা যাচ্ছে একটি কেন্দ্রীয় বসার জায়গা, বাম ও ডান পাশে আরও কিছু বসার জায়গা। সমাজে পদমর্যাদার উপর ভিত্তি করে গির্জায় বসার ব্যবস্থা বিভক্ত ছিল। বসার জায়গাটাই বলে দিত কে কতটা ক্ষমতাবান আর ব্রিটিশ সমাজে তার স্থানটি ঠিক কোথায়। বাম দিকের গ্যালারি গভর্নর জেনারেল এবং তার পরিবারসহ কাউন্সিলের অন্যান্য সদস্যরা বসতেন।
এই অংশটি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি ও সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের জন্য। কেন্দ্রীয় যে অংশটিতে কোনো গ্যালারি ছিল না, ছিল সাধারণ বেঞ্চ, সেটা বরাদ্দ গির্জার স্বল্প আয়ের সাধারণ সদস্যদের জন্য। পাইপ অর্গানের পেছনের আসনগুলো সংরক্ষিত ছিল চ্যাপলিনের পরিবারের সদস্য এবং চার্চ ওয়ার্ডেনদের জন্য। পাইপ অর্গানের ঠিক বিপরীতে বসত গায়ক দল। চার্চের এই 200 বছর অতিক্রান্ত এখনও সক্রিয় পাইপ অর্গানটি বসানো হয় 19 শতকের গোড়ার দিকে। নির্মাতা লন্ডনের বিখ্যাত উইলিয়াম হিল অ্যান্ড সন্স অ্যান্ড নরম্যান অ্যান্ড বিয়ার্ড লিমিটেড। নির্বাক যুগে সিনেমা প্রেক্ষাগৃহে চলচ্চিত্র শব্দবিহীন থাকলেও প্রদর্শন একেবারে শব্দবর্জিত ছিল না। চলচ্চিত্র দেখানোর সঙ্গে সঙ্গে যন্ত্রসঙ্গীত শিল্পী খোদ সেখানে হাজির থেকে বাজিয়ে যেতেন কোনো মিউজিক, সেটাই লাইভ সাউন্ড। তো এই সংস্থাটি সে যুগে পাইপ অর্গান প্রস্তুত করে খ্যাতি অর্জন করেছিল। লাইভ সাউন্ড তো বটেই, নির্বাক চলচ্চিত্র নিয়ে অনেক কথাই আছে এই ভিডিওটিতে, দেখে নিতে পারেন। নিচে ডেসক্রিপশনে তার লিঙ্ক দেয়া রইল। আরেকটি আকর্ষণীয় তথ্য, গির্জায় নির্দিষ্ট আসন বুক করার জন্য সদস্যদের প্রতি মাসে 3 টাকা দিতে হতো। আসলে তখন এটিই ছিল প্রধান গির্জা এবং ক্যাথেড্রাল, তাই লোকের ভিড় ছিল ভালোই। 1822 সালের 8 জুলাই তখন কলকাতার বিশপ টমাস ফ্যান্স মিডলটন হিটস্ট্রোকে মারা যান। তিনি সরকারের কাছ থেকে বিশেষ ও বিরল অনুমতি নিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ফোর্ট উইলিয়াম থেকে বন্দুকের স্যালুটের মাধ্যমে গির্জার এই বেদির নিচে সমাহিত করা হয় বিশপকে। ডিডি লেখা ডক্টরেট অফ ডিভিনিটি বোঝায়। গির্জার ধর্মযাজক সম্প্রদায়ের অংশ হওয়ার জন্য এই যোগ্যতা অর্জন করতে হয়, অধ্যয়ন করতে হয় ডিভিনিটি এবং থিওলজি। গির্জার ভবনের উত্তর ও দক্ষিণ অংশে ছিল 2টি বারান্দা, কিন্তু এখন সেগুলোর কোনোটি দেখা যায় না। কেবল দেখা যায় দক্ষিণ পশ্চিম দিকের এই অংশটি। 1942 সালের ডিসেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিদের কলকাতা আক্রমণের সময় গির্জার উঠোনে একটি বোমা পড়ায় বারান্দাগুলোর একটি অংশ ধসে পড়েছিল। সৌভাগ্যবশত বোমাটি বিস্ফোরিত হয়নি, ফলে ক্ষতির পরিমাণ ছিল সীমিত। দেখছিলেন সেন্ট জনস চার্চের গল্প ভাণ্ডার। আজ এই পর্যন্ত। আমি দেব। পরের বার আবার কথা হবে সেন্ট জনস চার্চের আরও সব গল্প নিয়ে। পাবেন এক ইংরেজ তরুণ ও এক নেটিভ মুসলিম তরুণীর অসমাপ্ত প্রেম কাহিনী, থাকছে এক গল্পবাজ ইংরেজের অন্তিম যাত্রার রোমাঞ্চকর কিন্তু রঙে ভরা ভুতুড়ে গপ্প এবং আরও। সঙ্গে থাকুন। নমস্কার।